নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমার নিবেদন মাহভাদর। লিখেছেন সুবিখ্যাত অধ্যাপিকা লেখিকা বাণী বসু। শহরের অবিরাম ঘূর্ণমান কর্মচক্রের কেন্দ্রবিন্দু থেকে অনেক দূরে নতুন বাড়ি বানিয়েছেন মুখার্জি দম্পতি। দূরে দূরে ছোট্ট ছোট্ট বাগানের মধ্যে পুতুলের বাড়ির মতো বসানো বাসগৃহ, সুন্দর সুন্দর ছাদ, লাল টালি, কাঁচ ঢাকা বারান্দা, হাঁসের পালকের মতো মসৃণ গা। বেশ লাগে দেখতে, কিন্তু নির্জন, বড্ড নির্জন। রাত 8টার পরেই নিশুতি হয়ে যায় একেবারে। বাজার হাটও একটু দূরে, কিন্তু ভোর সকালে বহুবিধ গাছপালার সবুজ ছায়াপথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাও। প্রাতঃভ্রমণও হবে, আবার বাজারও হবে। মন্দ কি? মুখার্জি সাহেব পরিতুষ্ট মুখে চারদিকে চেয়ে গিন্নিকে বললেন, কি গো, অসুবিধে হবে খুব? হলেই বা করছি কি? গৃহিণী ঈষৎ অভিমানের সুরে বললেন। কেন? 3 লিটারের ফ্রিজ কিনে দিয়েছি, সব স্টোর করো। ওষুধপাতি, পোস্টের এসবও স্টকে থাকবে। টেকনোলজির যুগ, ওয়াশিং মেশিন থেকে ভ্যাকুয়াম ক্লিনার থেকে কোনটা নেই? বই পড়ো, বাগান করো আর গান শোনো। টেলিভিশনে সারা গ্লোবের খবরাখবর নাও, সেটা যখন ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, নির্জনতা, খানদানি নির্জনতা একেবারে উপভোগ করো, এনজয় করো সেটা। মুখার্জি গিন্নি দীর্ঘশ্বাস ফেললেন। বুড়ো বয়স, এমনিতেই নির্জন। হাজার মানুষ আশপাশে ঘুরলেও মনে হয় কেউ নেই। যাদের সঙ্গে এক স্মৃতি ভাগ করে বাঁচা, তারা সব চলে গেছে। যারা আছে তারা অন্য প্রজাতির জীব যেন। নির্জনতা আর কাকে বলে? এই নিঃসঙ্গতা যেন পাষাণ ভার, বুকের উপর ক্রমশই ভারী হয়ে চেপে বসছে। আর উনি এলেন এখন নির্জনতার ওপর লেকচার দিতে। দূর দূর। তা ভোরবেলা সত্যি সত্যি প্রাতঃভ্রমণের নাম করে, বাজার আর বাজারের নাম করে প্রাতঃভ্রমণ সারেন মুখার্জি সাহেব। পরনে খাকি শর্টস, হাফ হাতা মোটা সুতির ভেস্ট, পায়ে কেটস আর হাতে লাঠি। ঘুরতে ঘুরতে একসময়ে চুরুটটা ধরিয়ে নেন। ফিরে এক পট চা নিয়ে দুজনে বসবেন। পাট শাক পেয়েছি আজ, কিংবা একেবারে ফ্রেশ পটল, বুঝলে? খয়রা মাছগুলো ঠিক খাবার আগে কড় করে করে ভাজবে। এসব জিনিস তুমি শহরে পাবে না। সেখানে তুতে ভেজানো পটল শাকে ইনসেকটিসাইডের গন্ধ, বুঝলে? নিঃশব্দে চা ঢালতে ঢালতে স্বামীর যাবতীয় কথা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দেন মুখার্জি গিন্নি। 3 কাল গিয়ে এককালে ঠেকেছে। এখন পাটপাতা আর ফ্রেশ পটল নিয়ে আদিক খেতা ভালো লাগে না তার। টাটকা খয়রা মাছ, মাছের জন্যে তো তিনি মরে যাচ্ছিলেন কি না। চা খেয়ে বাগানে নেমে পড়েন সাহেব। খুরপি দিয়ে খোঁচাখুচি, এটা তুলে ফেলা, ওটা বসানো। ঝাড়ি কিনেছেন একটা। গাছে জল দিতে দিতে মুখ থেকে হাসির ছটা বেরোতে থাকে একেবারে। গিন্নি এই সময় খুটুর খুটুর করে গৃহকর্ম আরম্ভ করেন। অল্প স্বল্প ফার্নিচার, সব নরম কাপড় দিয়ে ঝকঝকে করে মোছেন। কাজগুলো খবরের কাগজের টুকরো জলে ভিজিয়ে পরিষ্কার করেন।
উমি আসে, সে বাসন ধুয়ে ঘরদোর পরিষ্কার করতে থাকে। বলে, নতুন করে মোছামুছি আর কি করব দিদিমা, সব তো পরিষ্কারই আছে গো। থাকতো একটা কচি কাঁচা, তো হন্ডুল মন্ডুল করে দিত তোমার সব, তখন উমির কাজ বাড়ত। নেতা টানে আর আপন মনে বক বক করে যায় উমি। সতৃষ্ণ শ্রবণে শুনতে থাকেন মুখার্জি গিন্নি। উমি কাজ সেরে চলে গেলেই একটু দূরে গুড়ি মেরে বসে থাকা নির্জনতাটা আবার হুড়ুম করে এসে পড়বে, গ্রাস করে নেবে এই ছোট্ট ফ্লাওয়ারি নুক। উমি বলে, এবার চানটা সেরে নাও গো দিদিমা, আমি কাপড় চোপড়গুলো কেচে মেলে দিয়ে যাই। নিতান্ত অনিচ্ছুকভাবে মুখার্জি গিন্নি চান ঘরে ঢুকে যান। তার রান্না সারতে আর কতটুকু সময় যাবে? দুই বুড়ো বুড়ির রান্না, এটা বারণ সেটা চলে না, পরিমাণও খুব কম। তবে মুখার্জি সাহেব শৌখিন খুব, নানান রকম খেতে ভালোবাসেন, তাই টুকটাক করে হালকা হালকা খাবার বানান গৃহিণী। পনির, অ্যাসপ্যারাগাস, মটর ডালের বড়ি দিয়ে পাটপাতা, মৌরলা মাছের টক, বেগুন বাসন্তী, এইটুকু এক মুঠো বানান, তাইতেই ঢের হয়ে যায়, ঢের। বিকেলে বাসন ধুতে এসে উমি বলে, তোমাদের যেন পুতুলের ঘর কন্যা, এইটুকুনি টুকুনি বাটিতে কি খাও গো দিদিমা? কেন ডাল? ঘন ক্ষীরের মতন করো বুঝি? ধুর, পাতলা সুপের মতো ডাল চুমুক দিয়ে না খেলে খাওয়াই হয় না তোর দাদু সাহেবের। উমি মুখার্জি সাহেব উঁচু দরের দামি মানুষ বুঝে শুধু দাদু বলে না, বলে দাদু সাহেব। আর মুখার্জি সাহেব উমিকে বলেন শেঠ উমি চাঁদ। দিদিমার সঙ্গে কথাবার্তা জমলেই তিনি বলবেন, এই যে শেঠ উমি চাঁদ, ষড়যন্ত্র কদ্দূর এগোলো? বিকেলবেলা রোজই দুজনে হাঁটতে বেরোন। শীতকালে 4টে নাগাদ, গরমকালে আরেকটু পরে। তখন সাহেবের পরনে তাঁতের সূক্ষ্ম ধুতি, ফিনফিনে পাঞ্জাবি, কাঁধে চাদর, হাতে রূপো বাঁধানো লাঠি। এটা গরমকালে। শীতে ঢোল্লা গরম কাপড়ের ট্রাউজার্স, গিন্নির বুনে দেওয়া কার্ডিগান, মাফলার, মাথায় কান ঢাকা টুপি। মুখার্জি গিন্নি কি শীত কি গ্রীষ্ম ধবধবে সাদা বাহারি পাড়ের টাঙ্গাইল শাড়ি, সাদা ব্লাউজ। শীতকালে উলের জামা, হাতাওয়ালা সোয়েটার, আর তার ওপর গরম শাল। বেরোবার সময়েই চাটা খেয়ে নেন দুজনে। ফিরে খেলে বড় দেরি হয়ে যায়, রাতে ঘুম হয় না। ফিরে দুজনের কারোই কোনো কাজ নেই। গোল বারান্দায় বসে গান শোনেন মুখার্জি সাহেব, পুরনো দিনের গান, কানাকেষ্ট, ভীষ্মদেব, শচীন দেব বর্মন, এই সব। কিংবা বাজনা শোনেন মেনুহিনের ভায়োলিন, বিদেশি সব মোৎসার্ট, মেন্ডেলসন, ফন, গুচ্ছের কি যেন আছে। একঘেয়ে ঘ্যান 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 করে বেজে যায়। সাহেবের মন রাখতে বেশ খানিকক্ষণ বসে থাকেন গৃহিণী। তারপর টুক করে উঠে পড়ে গুটি গুটি ঘরের ভেতরে চলে যান। একটু আয়নার সামনে দাঁড়ান, একটু এ ছবি দেখেন, একটু ও ছবি। পিকাসো নাকি ছাই ভস্য, অসভ্য ছবি সব। কাঞ্চনজঙ্ঘার লম্বা পোস্টার একখানা, বরফে বরফ। তিনি ফিরে দাঁড়িয়ে বিছানার টান চাদর আবারও টান টান করেন। তারপর আঁচল থেকে চাবি নামিয়ে আলমারি খোলেন, লকার খোলেন। লকারের ভেতর সোনা দানা নেই, হিরে মুক্ত কিছু নেই, রয়েছে কয়েকটা ফটো, অ্যালবাম। বাস, যে কোনো একটা নামিয়ে নেন। তারপর খাটের পাশের হেলানো চেয়ারে বসে অ্যালবামের পাতা খোলেন। বেরিয়ে পড়েন রায় বাহাদুর মাখনলাল চ্যাটার্জি,
তার বাবা। ইয়া গোপ, সুটকোট হ্যাট, একেবারে পুরো দস্তুর সাহেব। রংটি ছাড়া, তার রং তো আর ফটোগ্রাফে বোঝা যায় না। তাদের বিয়ের ছবি, বিয়ের পরেই তোলা, ইলাস্ট্রেটেড উইকলিতে দেওয়া হয়েছিল। মুখার্জি সাহেবের চেহারাটা তখন কত ভালো ছিল, স্বাস্থ্যবান উজ্জ্বল যুবক। পাশে তিনি, খুব রোগা, গলার হাড় দেখা যাচ্ছে, চুড়ি বালা হাতে ঢলঢল করছে, মাথায় ঘোমটা নেই, ঘোমটা খুলে দিয়েছিল ফটোগ্রাফার। আজকাল আর ফটোতে ঘোমটা চলছে না দেখে শাশুড়ির কি রাগ। যতই সাহেব মেম সাহেব হও, নতুন বিয়ের কোণে মাথায় ঘোমটা থাকবে না? এ ছবি দেখলে এ বাড়ির গুরুজনরা সব বলবে কি? আবার আলাদা করে ঘোমটা দেওয়া ফটো তোলা হলো। সেই ফটোই বাঁধানো তাদের টেবিলের ফটো স্ট্যান্ডে থাকতো। হাজারিবাগে বাড়ি শুদ্ধ সব যাওয়া হয়েছিল। রোজ পিকনিক, রোজ পিকনিক। সেখানে পঙ্কজ মল্লিকের সঙ্গে আলাপ, কত গান, কত গল্প, সেই সব ফটো। অনিরুদ্ধ ঠাকুরপুর ছবি, জল জ্বলে চেহারা, হাসিটা কি একেবারে জ্যান্ত, চোখের সামনে যেন ভাসছে। চীনের যুদ্ধে মারা গেল। অনেকক্ষণ ধরে ছবিটা খুলে বসে থাকেন মুখার্জি গিন্নি। আর কোক খাবে তো ক্যানের কোক খাও, মুখের সামনে ক্যান খুলে ধরছে। আসল জিনিস, খেলেই তফাতটা ধরতে পারবে। কত জিনিস আনতো, দুহাতে উপহার দিত, তার খরচ করত। পাতা উল্টালেন মুখার্জি গিন্নি। একটি রুমো ঝুমো চুলওয়ালা শিশু বেবি ফ্রক পরা নিদন্ত মুখে হাসছে। এ ছবি অনিরুদ্ধ ঠাকুরপুর তোলা। তলায় লেখা বুড়ি মাই, 25শে নভেম্বর 1943। খসখস শব্দ। চটি ঘষতে ঘষতে মুখার্জি সাহেব ঘরে ঢুকছেন। চকিতে গৃহিণী অ্যালবামটা বন্ধ করে দেন। ঘরে ঢুকে আর চোখে অ্যালবামটা দেখেন সাহেব। কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, ওসব তো পাস্ট, ইতিহাস নিয়ে কি আর বাঁচা যায় গিন্নি? বাঁচতে হয় বর্তমানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই মুহূর্তে কি হচ্ছে, আমি কি করছি, কেন করছি, এই বাঁচার দরকারটা কি? মৃদু থমথমে স্বরে কথাগুলো বলে মুখার্জি গিন্নি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যান। হালকা কি একটা গন্ধওয়ালা ট্যালকম পাউডার মাখেন। সেই গন্ধটা অতীতের সুখস্মৃতির মতো ঘরের হাওয়ায় ভেসে থাকে। নিঃশ্বাস ফেলেই মুখার্জি সাহেব অ্যালবামটা তুলে নেন। অন্যমনস্কভাবে যে কোনো একটা পাতা খুলে ফেলেন। অমনি বেরিয়ে পড়ে কালো গাউন পরা, মাথায় ঝালরওয়ালা টুপি, হাতে গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা পাকানো এক তরুণী, হাসছে। তলায় লেখা বুড়িমা 1965। দেখতেই থাকেন, দেখতেই থাকেন। অবশেষে কাপড়ের খসখস শব্দ পান, পিঠে ঝনাত করে চাবি ফেলার শব্দ। গিন্নি আসছেন। চট করে অ্যালবামটা বন্ধ করে বিছানার উপর যেখানে ছিল সেখানে রেখে দিয়ে নিজের কামানো গাল পরীক্ষা করতে থাকেন মুখার্জি সাহেব। যেন ভীষণ চিন্তিত। কাল সকালে দাড়িটা কামাবেন না কামাবেন না। গৃহিণী ঢুকে কোন দিকে না তাকিয়ে ঝনাত করে আলমারি খোলেন, কড়াক করে লকারের চাবি ঘোরান, অ্যালবামটা রেখে দেন, চাবি বন্ধ করেন পরপর। তারপর বলেন, এত তো গান শোনো, গান শুনলে তো জানি মানুষের মন মর্জি নরম সরম হয়। তা যদি নাই হয় তো শোনো কেন? তিনি যত দ্রুত সম্ভব ঘর ছেড়ে বেরিয়ে যান। মুখার্জি সাহেব
জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন এতক্ষণ, যে মনে হয় তাকে কেউ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে বলে গেছে। সকালবেলায় বেরিয়ে এক দফা আলাপ হয় স্থানীয় লোকজনদের সঙ্গে। তার মধ্যে সবজিওয়ালা তাজু, মুরগিওয়ালা কিষেন, মাংস কাটা আনোয়ার, ডিমওয়ালা ভুবন, এরা সবাই আছে। ও সাহেব, পরশু দিনকেই তো মুরগি নিলেন, আজ আমার কাছ থেকে একটু খাসির মাংস নিয়ে যান না। অনুযোগে অনুরোধে মিশিয়ে আনোয়ার বলে, আরে বাবা, রেডমিট আমাদের চলে না, মুরগি তাও তোর দিদিমা খায় না। তবে নেব, বাড়িতে লোকজন এলে দেখবি নিয়ে যাব। কবে তোমার বাড়ি লোক আসবে? কাঁচা গলা ডিমওয়ালা ভুবন বলে। 12-13 বছরের ছেলেটা ভুবনের কাছ থেকে ডজনখানেক ডিম কিনে সবজি বাজারের দিকে এবার এগোন মুখার্জি সাহেব। উদাস গলায় বলেন, আসবে। ছোট বাজার, যা এলো তা এলো, তার বাইরে আর কিছু নেই, তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। বেগুনগুলো কেমন চিকন দেখুন সাহেব। তাজু তার আজকের পসরা নিয়ে বড়াই করে, মামুলি আলু পেঁয়াজ ছাড়া আজ তার কাছে ওই বেগুন। চিকন তো বলছিস খুব, কান্না নয় তো? ভাবিসনি আমি দেখতে পাবো না। ঘুরিয়ে ফিরিয়ে দেখেন মুখার্জি সাহেব, শাকে ভিটামিন মিনারেলস আছে, টাটকা শাক তিনি রোজ কিনবেন। বাহ, আজ বড় বড় পালং পাতা রয়েছে, চট করে থলি খুলে ধরেন তিনি। মাছ বসেনি, ছোট ছোট পোনা, চারাও নয় বড়ও নয়। মাছওয়ালা ভম্বল বলে, একেবারে লাফাচ্ছে দাদু সাহেব, ঝালে খাবেন, ঝোলে খাবেন, ভাজা খাবেন, মুখ ছেড়ে যাবে, তাকত বাড়বে। ছোট বাজারের ব্যাপারী, বড় বড় শহুরে বাজারের বিক্রেতাদের ঘমণ্ড এদের নেই। যত না বিক্রি বাটা হয় তার চেয়ে বেশি হয় গল্প স্বল্প, একটু ডাকাডাকি করে মানুষকে বুঝি আপন করে নেওয়া। বাজারে আসেন আরও 2-5 জন ভদ্রলোক, বিকাশ গাঙ্গুলি, অজয় মান্না, প্রীতম সিংহ, বীরেশ্বর মহাপাত্র, প্রায় সকলেই মুখার্জি সাহেবের থেকে ছোট। জিনিসপত্রের দর নিয়ে, শহরের ক্রমবর্ধমান দূষণ নিয়ে, সংস্কৃতির হাল নিয়ে আলোচনা হয়। তার থেকে ছোট হলেও দেখা যায় এরা তার সঙ্গে একমত হয়ে যাচ্ছেন। শহর থেকে দূরে হওয়া সত্ত্বেও এই জায়গায় বাস করতে এসেছেন দূষণমুক্ত হাওয়া, শব্দহীন দিন রাতের খোঁজে। বিকাশবাবু বলেন, আমি তো প্রায় বার্ড ওয়াচার হয়ে গেলাম মুখার্জিদা। এত রকমের যে পাখি আছে, তারা যে শুধু বইয়ের পাতায় থাকে না, বাস্তবেও নড়ে চড়ে উড়ে ডেকে বেড়ায়, তা আমার জানা ছিল না। অনেকেরই গাড়ি আছে, প্রীতম তো গাড়ি নিয়েই অফিস করে, ট্রাভেল এজেন্সি আছে তার, শহরে চলে যায় হুশ করে। একটা পার্ট টাইম ড্রাইভার ফেলে মুখার্জি সাহেবও গাড়ি রাখতে পারেন, নইলে আজকাল আর গাড়ি চালাতে ঠিক ভরসা পান না। তা প্রীতম বলে, গাড়ি রাখবেন কেন আঙ্কেল? হররোজ তো দরকার হচ্ছে না, কোথাও যেতে হলে প্রীতম আছে, প্রীতমকে ডেকে নেবেন। তা এইসব আলাপ মুখার্জি সাহেবের একার। আসল আলাপ সালাপ হয় বিকেলবেলা, সস্ত্রীক বেড়াতে যাবার সময়ে। তখন মিসেস বিকাশ, মিসেস ও মিস মহাপাত্র, মিসেস মান্না, তার দুরন্ত নাতি, এরাও বেরিয়ে পড়েন। মিসেস বিকাশ একদিন বললেন, ছেলে মেয়ে সব বিদেশে, বাইরে বুঝি বৌদি? মুখার্জি গিন্নি কিছু উত্তর দেবার আগেই সাহেব বললেন, না নেই, আমাদের নেই অনিমা, দুর্ভাগ্য।
পরে বিকাশবাবু বাড়িতে এসে গৃহিণী অনিমাকে ভীষণ বকাঝকা করেন। শহর ছেড়ে এসেছ বলে কি সভ্যতা ভব্যতার অভ্যেসগুলো সেখানে রেখে এসেছ? সেই এক মেহেলি কৌতূহল। ছেলে পিলে কটি? আমার দিদিমা ঠাকুমাকেও বলতে শুনেছি, মা মাসিদেরও বলতে শুনেছি, আর আমার ডবল এমএ গিন্নিকে বলতে শুনছি। ছি! অনিমা ডবল এমএ মানুষ, মোটেই বকাবকি মেনে নেন না। ঝাঁঝালো গলায় বলেন, শহুরে সভ্যতার মুখোশ জীবন ভরে বয়ে বেড়াবে তো তুমিই বেড়াও। আমি মানুষ, মুখোশ নই, বুঝলে? মানুষই মানুষকে এসব প্রশ্ন জিজ্ঞেস করাকরি করে, পরস্পরকে জানতে। মেয়েলি কৌতূহলেও নয়, আর কাউকে অপদস্থ করতেও নয়। তা সে যাই হোক, বকুনিটা অনিমা গাঙ্গুলির ওপর দিয়ে গেলেও দরকারি খবরটা সবারই জানা হয়ে গেল। মান্নাদের, মহাপাত্রদের, সিংদের, আরও আয়েঙ্গার, সেনগুপ্ত, রায়চৌধুরী যে যেখানে ছিল সববার। অরিন্দম মুখার্জি সেন্ট্রাল গভর্নমেন্টের বড় চাকুরে, রিটায়ার্ড হবার পরও প্রাইভেট একটা কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন অনেক দিন। ধনশালী লোক। স্ত্রীটি সেকালের গ্রাজুয়েট হলেও অতি ভালো মানুষ, এদের নেই। নিঃসন্তান। অনিল সেনগুপ্ত বলেন, এ নিয়ে তোমরা এত খেদ করছো কেন? আমার মাথায় আসছে না ভায়া। আমাদের অনেকেরই তো আছে, আমার তো 70-এর মুখে ছাই দিয়ে 5টি। বড় বোস্টনে, মেজো অস্ট্রেলিয়ায়, সেজো বোম্বাই। বড় মেয়ে ডেড অ্যান্ড গন, ছোটটি কানেকটিকাট। তা হরে দরে তো সেই একই হলো নাকি? যাহা পাস তাহা শূন্য, কেমন কিনা? এই অনিল সেনগুপ্তর বাড়ি নিমন্ত্রণ রাখতে গিয়েই সুরাহাটা হলো। অনিলের স্ত্রী সাহানার ছায়ার মতো ঘোরে একটা রোমস বেটে ভুটিয়া কুকুর পুটপুটি। কালো পুতির মতো চোখ, হালকা খয়েরি রঙের লোমের ক্লোকটি পরে সে সারা বাড়ি ঘুরে বেড়ায়, আর ছোট্ট একটি নাতি পুতির মতো সাহানার আঁচল কামড়ে থাকে। লোকজন এলে কিছু দূরে চলে যায় এবং থাবায় মুখ রেখে পিটপিট করে চেয়ে চেয়ে দেখতে থাকে। একটু হিংসে বিদ্বেষের লক্ষণ নেই। অভ্যাগতরা যতক্ষণ থাকবেন সে এইরকম সভ্য ভব্য হয়ে থাকতে থাকতে এক সময়ে ঘুমিয়ে পড়বে, এবং তারা চলে গেলেই গোলাপি জিভ পার করে বিশাল হাই তুলে আবার সকর্মক হবে। সাহানাই পরামর্শটা দিলেন, আচ্ছা দাদা, আপনারা তো থাকেন একটেরে, একটা কুকুর পুষুন না। কুকুর যে কি ভালো সঙ্গী! কুকুরের স্নেহ, মমতা, বিশ্বস্ততা এসব কি যে দুর্লভ গুণ, যারা কুকুর না রেখেছে বুঝতে পারবে না। আপনাদের কখনো কুকুর ছিল না? মিসেস মুখার্জি বললেন, না সাহানা, কুকুর আমার বরাবর কেমন ভয়, ঘেন্নাও বলতে পারো, কখনো পুষিনি। মুখার্জিদা, আপনি? আরে আমার তো ভালো লাগে, কিন্তু এসব ব্যাপারে গিন্নির ইচ্ছায় কর্ম, বুঝলে কি না? সাহানা বললেন, ওসব বললে শুনছি না। কুকুর আপনাদের একটা কিনিয়ে দেবই, পরে আমাকে আশীর্বাদ করবেন। সেই হাজরা রোডে জহর দাসের বাড়িতে আসা। অনিল সেনগুপ্তর অ্যাম্বাসাডার চড়ে বেল বাজাতেই ভেতর থেকে ভৌ ভৌ, ঘাউ ঘাউ, কৌ কৌ, সারমে ওদের অর্কেস্ট্রা। দোতলার জানলায় জানলায় কৌতূহলী সারমেয় কুল ভিড় করে দাঁড়িয়েছে। একজন আবার মুখ ঝুঁকিয়ে দিয়েছে, তার নোয়ানো বিঘত পরিমাণ ব্রাউন রঙের কান ঝুলছে। দেখে শুনে মিসেস মুখার্জি বললেন, বাপরে! সাহানা বললেন, ভয় পাবেন না দিদি, ওরা তো সব ঘরে ঘরে বন্ধ। কত রকমের ব্রিড আছে,
নিজে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন। জহর দাস এবং তার স্ত্রী পুতুল তখন সাদা সাদা এপ্রন পরে সদ্যজাত কুকুর শাবকদের পরিচর্যা করছিল। সে এক ইলাহি ব্যাপার। এক একটা বড় বড় লোহার ক্রিবে মা কুকুর তার ছানাদের নিয়ে সগর্বে বসে আছে। চারদিকে এমন করে তাকাচ্ছে যেন অমন কাজটি ভূভারতে আর কেউ কোশমিল কালে করেনি। ওদের দেখে জহর দাস শ্রীমতী পুতুলের হাতে সব কিছু ছেড়ে তাদের সঙ্গে চলে এলেন। কি রকম কুকুর চান? পেট টাইপ না প্রহরী কুকুর? চোর ডাকাত তাড়াবে, বদলোক ঢুকতে দেবে না, কিরকম? 2-3 মাসের অ্যালসেসিয়ান বাচ্চা দেখালেন। এর আসল নাম জার্মান শেফার্ড ডগ, বুঝলেন? সবচেয়ে পপুলার এখন। ট্রেনিং দিন, দুর্দান্ত পুলিশ ডগ হয়ে দাঁড়াবে। ভালোবাসুন, খেলা করুন, সঙ্গে নিয়ে বেড়াতে বেরোন, একেবারে বিশ্বস্ত নির্ভরযোগ্য বন্ধু। বাচ্চাটাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে, বড় হলে কিরকম দাঁড়াবে বলুন তো? একটা ঘরের দরজা খুললেন জহরবাবু। একটা উঁচু লম্বা ভারী কুকুর দৌড়তে দৌড়তে এগিয়ে এলো। কিচ্ছু করল না, খালি মুখ নিচু করে আগন্তুকদের শুকতে লাগলো। এই রকমটা দাঁড়াবে, এটাই বাবা বাচ্চাটার। 67-68 পাউন্ডের মতো ওজন হবে। ওরে বাবা! মুখার্জি গিন্নি বলে উঠলেন, অ্যালসেসিয়ান আমি কোনো দিনও 2 চোখে দেখতে পারি না। নেকড়ের মতো, কেমন হিংস্র দেখতে। তার ওপর অত ওজন আমি সামলাতে পারবো না বাপু। জহর দাস হেসে বললেন, আপনি যদি বাচ্চা কাচ্চার মতো নিয়ে আদর করে আনন্দ পেতে চান, আবার এও চান বাড়িতে ইঁদুর আর শুলা বিড়াল না থাক, যদি চান চোর ডাকাত এলে লড়াই করতে না পারুক, অন্তত পক্ষে ডেকে আপনাকে জাগিয়ে দেবে, তাহলে আপনার জন্যে আইডিয়াল কুকুর হবে মাসিমা আইরিশ টেরিয়ার। সঠিক নামটা হবে গ্লেন অফ ইমান টেরিয়ার। খুব রেয়ার ডগ, মানে আমাদের এখানে। টেরিয়ার আমার কাছে 2টো বাচ্চা এসেছে। একটা রাজ্যপালের জন্য তার এডিকং নিয়ে গেছেন, আর একটা আছে, আপনাকে দেখাচ্ছি। নীলচে ছাই ছাই রঙের একটা ছোট্ট গোল্লা মতন দেখালেন জহরবাবু। বলেন, পেট ডগ, বিশেষ করে যেগুলো টয় টাইপ সবই খুব লোমশ হয়। টিবেটান, অ্যাপসো কি টেরিয়ার, ওয়েস্ট হাইল্যান্ড টেরিয়ার, পিকিনিস, পামেরিয়ান, স্পিজ, লোম নিয়ে উস্তম খুস্তম হয়ে যাবেন। এটারও লোম আছে। ন্যাংরা টাইপের কুকুর মোটেই নয়, অথচ ম্যানেজেবল। ভীষণ মজাদার কেজো কুকুর। এটাকে মানুষ করতে আপনার কোনো অসুবিধে হবে না। ভালোবেসে ফেলবেন, বড্ড ভালোবাসবেন। বিষ কিন্তু বেশি ভালো বলে বেতের টুকরি শুদ্ধ নরম স্পঞ্জের গদিতে উলের বলটি তুলে নিলেন মুখার্জি গিন্নি। সাহানা বললেন, আমাদের পুটপুটিটার সঙ্গে মিলবে ভালো, ওটাও বীজ। খেলবে এখন দুজনে খুব। ছাপানো কুকুর পালন বিধি নিয়ে ফিরে এলেন মুখার্জি দম্পতি। ফ্লাওয়ারি নোকের ফ্লাওয়ারগুলি আছে ঠিকই, কিন্তু নোকটি এখন ঝুপলির হয়ে গেছে। ঝুপলি, সেই নীলচে ছাই রঙের গোল্লাটা পেট উল্টে বোতলের দুধ খায়। ছোট বাচ্চাদের মতো সামনের 2 থাবা দিয়ে বোতল আঁকড়েও ধরে কখনো কখনো। মোটা তুলোর বিছানায় বেতের দোলনায় শোয়ানো হয় তাকে। পিস পিস করে হিসি করে বড় কম্ম করে। সেখানকার তুলোটুকু ছিঁড়ে ফেলে দেওয়া হয়। ঝুপলির উন্নতি হয়। ঝুপলি নিজের কট থেকে ঝাঁপিয়ে নামে, লুটোপুটি খায়, খাটের পায়া কামড়ে ধরে,
নিউ মার্কেট থেকে তার জন্যে টিদিং রিং আনা হয়, ডগ বিস্কিট আসে, খেলবার জন্যে বল আসে, ছোট বড় খেলনা আসে। ঝুপলিকে কোলে নিয়ে মুখার্জি মা বসেন চোখ বুজিয়ে, মুখার্জি বাবা পা চেপে ধরেন। প্যাট করে ইঞ্জেকশন ফোটানো হয়, পাউডার, সাবান, বুরুশ, চিরুনি 2-3 রকম, অ্যান্টিসেপটিক, বরিক তুলো, পেরোক্সাইড, ভিনিগার। ক্রমশ নীলচে ছাইলোমে ছেয়ে যায় শরীর মুখ, তার মধ্যে থেকে থ্যাবড়া কালো নাকটা বেরিয়ে থাকে, বোকার মতন কুতকুতে চোখ, বেটে লোমশ, খাড়া লেজ নড়ে। মুখার্জি সাহেব তাকে সপাটে ওপরে ছুঁড়ে দেন, লুফে নেন, আবার ছুঁড়ে দেন। রই রই করে ছুটে আসেন গিন্নি। কি করছো, কি করছো? তোমার বদ অভ্যেস কি কখনো যাবে না? অত উঁচু থেকে পড়ে গেলে মানুষ বাঁচে? প্রতিমা দেবী, এটা মানুষ, বাচ্চা নয়। ঝুপলিকে লুফে নিতে নিতে মুখার্জি সাহেব বলেন, আর মানুষ বাচ্চাদেরও এমনি করে লোফালুফি করতে হয়। নার্ভ স্ট্রং করবার জন্যে কুকুরের তো কথাই নেই। সব সময়ে অত কুকুর কুকুর করবে না তো। কুকুর বলে কি মানুষ নয়? সযত্নে ঝুপলিকে কোলে তুলে প্রতিমা দেবী বেরিয়ে যান। মুখার্জি সাহেব ভারী মজা পেয়ে হাসতে থাকেন। কুকুর বলে কি মানুষ নয়? সত্যি তো, কুকুর বলে কি এটা মানুষ নয় নাকি? মাস 3 বাচ্চা যখন, তখন থেকেই কুকুর পালন বিধি দেখে দেখে ঝুপলির ট্রেনিং আরম্ভ হয়ে যায়। নরম সোয়েডের কলার তৈরি হয় তার জন্যে বিশেষ অর্ডার দিয়ে, তার সঙ্গে স্টিলের চেন। আনব্রেকেবল গোল ফুলকাটা বলে ঝুপলি পরিস খেলো, চকচক করে জল খেলো। এইবার মুখার্জি সাহেব ডাকলেন, ঝুপলি কলার, ঝুপলি কলার। কলার পড়তে ঝুপলির ভীষণ আপত্তি। সে দূর থেকে বোকার মতো চেয়ে দাঁড়িয়ে থাকবে। প্রতিমা বলবেন, পরে নাও ঝুপলি। লক্ষ্মী মেয়ে, কি সোনা মেয়ে গো, ও তো গয়না, বাবা গয়না কিনে দিয়েছে। ঝুপলি আরও বোকাটে চোখ করে পিছু হটে। মুখার্জি সাহেব বলেন, ওভাবে মানুষের মেয়েকে বলার মতো বললে হয় না আজ্ঞে। ও তো গয়না, বাবা গয়না কিনে দিয়েছে। খুব বুঝলো, গয়নার লোভে লস করছে কি না। কিছু শেখাতে হলে সোজাসুজি গম্ভীর কঠিন গলায় নির্দেশ দিতে হবে, সম্ভব হলে মনোসিলেবেল, যেমন সিট ডাউন। ডাই সিলেবেলও চলতে পারে, কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে, যেমন ঝুপলি কলার পরো। গম্ভীর কড়া গলায় বলে কলারটা সামনে ধরে নাচাতে লাগলেন মুখার্জি সাহেব। হঠাৎ 1 পা 2 পা করে এগিয়ে এসে ঝুপলি কলারের ফাঁসের মধ্যে মাথাটা গলিয়ে দিল। ইতি উতি তাকাচ্ছে, ঠিক করেছে কিনা বুঝতে পারছে না এখনো, মাথায় কিচ্ছু নেই। তখন তাকে প্রচুর আদর করতে হয়, গলায় খুশি ঢেলে দিতে হয়, বুঝলে, যাতে সে বোঝে এই রকম আচরণ করলেই সে ভালোবাসা পাবে, হাততালি পাবে। এই দেখো, লেখা আছে, ল্যাভিশ প্রাইজ অন হিম হোয়েন হি রেসপন্স টু কমেন্ট। এসব ট্রেনিংয়ের অঙ্গ। জহরের বইটা ভালো করে পড়ে দেখো না। তোমাকে তো তাই করতে বললুম। এইবার তোমার ওই লক্ষ্মী মেয়ে, সোনা মেয়েগুলো প্রাণ ভরে ইনিয়ে বিনিয়ে বলতে পারো। বিজয় গর্বে স্ত্রীর দিকে চেয়ে মুখার্জি বলেন, আমার ভারী বয়ে গেছে। গিন্নি উঠে যান। নাগ হয়েছে নাগ, ছি ছি ছি, মানতে শেখেনি, মানতে শেখেনি বলে মুখার্জি সাহেব তার বয়স টয়স ভুলে গিয়ে আঙুলে তুড়ি দিয়ে দিয়ে নাচেন, ঘুরে ঘুরে নাচেন।
গিন্নিকে খেপাবার এই নতুন উপায় খুঁজে পেয়ে তিনি যার পর নাই আহ্লাদিত। তার রকম দেখে ঝুপলি তার কচি গলায় ডাকে, পৌ পৌ পৌ। গলার চেন ঝনঝনিয়ে সেও দু একটা পাক খেয়ে নেয়, কিন্তু নাচে তার মুখার্জি কর্তার মতো প্রতিভা নেই দেখা যায়। উমি এসে বলে, ও দাদু সাহেব, কি করছো গো? দিদিমা যে কাঁদতে গেছে। সাহেবের নাচ থেমে যায়। কুকুর বগলে তিনি তৎক্ষণাৎ দিদিমার উদ্দেশ্যে রওনা হন। খাবার টেবিল সামনে নিয়ে চোখে আঁচল দিয়ে দিদিমা বসে আছেন। কি হলো? আরে বাবা, কুকুর যখন তোমার আদেশ ঠিকঠাক পালন করতে পারবে, আমার পড়েও কাজ নেই, কিছু করেও কাজ নেই। গিন্নি একই রকম থমথমে মুখে বসে থাকেন। তবে রইল তোমার ঝুপলির মর্নিং ওয়াক, সে মোটা হিপো হোক, তার গেটে বাদ ধরুক, আমার কি? ঝুপলিকে গিন্নির কাছে টেবিলের ওপর বসিয়ে দিয়ে সাহেব চলে যান। আর কুকুরটাও এমনি পাজিটি পৌ পৌ করে দুবার ডেকে মায়ের কোলের ওপর লুটোপুটি খেয়ে লাফাতে লাফাতে ছোটে মুখার্জি সাহেবের পিছু পিছু। পেছনের চেন লুটোচ্ছে। কি বিচ্ছু দেখো দিদিমা, অমি চেঁচায়। ওই যে জানে দাদু সাহেব বেই বেই যাবে। ওরা ওই রকমই, মায়ের থেকে আদর যত্ন সেবা সব আদায় করবে, আর হবার বেলায় হবে বাপ সোহাগী। গভীর খেদের সঙ্গে দিদিমা উচ্চারণ করেন। উমি বালতিতে নেতা ডুবিয়ে বলে, তা যদি বলো দিদিমা, বেটা ছেলে হয়েও দাদু সাহেব ঝুপলির জন্য কম করে না। দৌড়োদৌড়ি, ছুটাছুটি, খেলা দেওয়া, মুখের গোড়ায় খাবারটি যেমন বোঝে, ঘুমের সময় কোলটি যেমন বোঝে, খেলাটি তো তেমন 16 আনার জায়গায় 17 আনা বোঝে কিনা। একটা মানুষের বাচ্চার সঙ্গে তফাৎ কি? হঠাৎ বুকটা চেপে ধরেন মুখার্জি গিন্নি প্রাণপণে। বুকের মধ্যে যেন তীক্ষ্ণ লৌহ শলাকা ঢুকিয়ে দিয়েছে কেউ। না না, সত্যি মানুষের বাচ্চার সঙ্গে কোনো তফাতই নেই, কোনোই তফাৎ নেই। আনোয়ারের আজকাল মুখে খুশি ধরে না। মুখার্জি সাহেব নিয়মিত মাংস কিনছেন। হাড় হাড় দেখে মাংস বেছে দেয় আনোয়ার। মেটুলি, কিডনি এক একদিন। মুরগিওয়ালা কিষেনের দিন খারাপ যাচ্ছে, তাকে মুখার্জি সাহেব ধৈর্য ধরে বোঝান। তার নিজের জন্য আর কতটুকু লাগে। দিদিমা যে খায় না, আর ঝুপলি কখনো ওদের মুরগি দিতে নেই। সরু সরু হাড় যদি একবার পেটের ভেতরে চলে যায় তো ইন্টেন্সিটিন ফুটো হয়ে যাবে একেবারে। তখন অক্কা। নলি নলি হাড় দিস, বেটি চিবক, যত পারে চিবক। তিনি আনোয়ারকে নির্দেশ দেন। বেছে বেছে গাজর কেনেন, বাঁধাকপি কেনেন, পালং শাক কেনেন, কলমি শাক। ভিটামিন এবং খনিজ পদার্থ যেন কম না হয়ে যায় ঝুপলির শরীরে। ইতিমধ্যে মুখার্জি গিন্নিরও বিজয় গৌরবের কারণ ঘটে। তিনি প্রথম থেকেই ঝুপলির পরিষ্কার পরিচ্ছন্নতা, শুচিতা সম্পর্কে খুব সজাগ। প্রত্যেকবার খাবার পর তুলো জলে ভিজিয়ে মুখ মুছে দেন। ঝুপলির দাঁত মাজার দরকার নেই শুনে তিনি আকাশ থেকে পড়েছিলেন, মানতেও চাননি। কিন্তু তার স্বামী যখন কিছুতেই দাঁত মাজাতে দিলেন না, তখন তিনি জল আর পেরোক্সাইডে মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে রোজ রাতে একবার করে ঝুপলির দাঁত পরিষ্কার করে দিতে থাকলেন। ঝুপলি হেগো পেছনে থাকবে এও তিনি কিছুতেই বরদাস্ত করতেন না। তুলো ভিজিয়ে তার শৌচকার্য সম্পন্ন করতে লাগলেন। মুখার্জি সাহেব যতই ব্যঙ্গের হাসি হাসুন আর খেপান, এই কাজগুলো তিনি করবেনই। অমি পর্যন্ত তাকে বোঝায়, আচ্ছা দিদিমা,
ধরো তুমি কোনোদিন পারলে না, অদর হলে তখন কে ওকে ছুচিয়ে দেবে, কে দাঁত মাজাবে? ভগবান ওদের অমনি করেই গড়েছেন, দাঁত মাজবার ছোচাবার দরকার হয় না কো। শুনে দাদু সাহেব বলেন, অমিচাঁদ একটা মুখ্য মেয়ে, যা এত সহজে বুঝে গেল। তুমি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের গ্রাজুয়েট হয়েও তা বুঝলে না গিন্নি। তোমাকে আর অমিচাঁদকে দেখেই আমি খুব ভালো করে বুঝতে পারি। নলেজ ইজ ইনস্টিটিভ, ইট কান্ট বি অ্যাকোয়ার্ড। তা সে যাই হোক, তার মুখার্জি মায়ের গর্বোল্লাসের উদ্রেক করে একদিন ঝুপলি ঝুমঝুম করে বাগানে দৌড়ে গেল। ঝুপলি কোথায় গেল? ঝুপলি কোথায় গেল? দেখা গেল ঝুপলি বাগানের মাটি খুঁড়ে খুঁড়ে সযত্নে তার বড় বাইরে চাপা দিচ্ছে। দেখেছ দেখেছ কীরকম ট্রেনিং? কাজটা যে খারাপ, জিনিসটা যে নোংরা, ও ঠিক বুঝতে পেরেছে। মুখার্জি গিন্নি বলে ওঠেন, রে রে করে ওঠেন মুখার্জি কর্তা, জিনিসটা নোংরা না হয় স্বীকার করছি, প্রতিমা যদিও জিনিসটা আমরা প্রত্যেকের দেহের ভেতরে বইছি, কিন্তু কাজটা খারাপ। মানে কাজটা তাহলে না করাই ভালো বলছো? ঠিক আছে অমিচাঁদ, তোকে ফাড় দিয়ে রাখলুম, পাহারা দিবি কাল থেকে তোর দিদিমা যেন খারাপ কাজটা না করে। উমি হিহি করে হাসতে থাকে। প্রতিমা বলেন, বুড়ো যে হয়েছ সেটা অসভ্য কথা শুনলেই বোঝা যায়, আর যত বয়স তার তত অসভ্য মুখ। এরই মধ্যে আবার ছোট্ট একটু অপ্রীতিকর ঘটনাও ঘটে গেল। সাহানা সেনগুপ্তদের কুকুর পুটপুটি আর প্রতিমা মুখার্জিদের ঝুপলি বিকেলের দিকে একই সঙ্গে বেড়াতে যায়। বেরিয়ে টেড়িয়ে হয় মুখার্জিদের বাড়ির গোল পটিকোতে, নয় সেনগুপ্তদের বাগানে দুই দম্পতি কুকুর নিয়ে বসে আড্ডা দেন। এ সময়টা কুকুরদের চেন কলার সব খুলে নেওয়া হয়। কলারটা খুলে সযত্নে গলাটা ক্রিম দিয়ে তবে ঝুপলিকে ছেড়ে দেন মুখার্জি সাহেব। দুটো কুকুরে মিলে কৌ কৌ পো পো করে লুটোপুটি খায়, এ ওর পেছনে দৌড়োয়। একদিন দেখা গেল ঝুপলি তীর বেগে দৌড়চ্ছে, কি না একটা ধেড়ে ইঁদুর। দেখা দেখি পুটপুটিও দৌড়লো, কিন্তু ঝুপলি একটা টেরিয়ার, তার ভেতরের জিন তাকে ইঁদুর ভোদড় শিকার করতে শিখিয়ে দেয়। অপরপক্ষে পুটপুটি একান্ত চূড়ান্ত অলস ও সুখী কুকুর, দিবারাত্র পাখার তলায় শুয়ে হ্যাঁ হ্যাঁ করে আর থাবা পেতে ঘুমোয়। সুতরাং অবিলম্বে ঝুপলি ইঁদুর ধরে, আছড়ে মেরে ফেলে। মুখার্জি সাহেব মন্তব্য করেন, দেখো সাহানা, পুটপুটির মা বিদ্যে ঝুপলির মায়ের থেকে বড় হতে পারে। ঝুপলি কিন্তু পুটপুটিকে অনায়াসে হারিয়ে দিয়েছে। ইতিমধ্যে ঝুপলি তার জীবনের প্রথম শিকারটিকে পরম পরিতোষ সহকারে খেতে শুরু করেছে এবং প্রতিমা চেঁচিয়ে উঠেছেন, ম্যাগো ঝুপলি, এই ঝুপলি, তুই কি খেতে পাস না যে ওই সব নোংরা? ছি ছি, ঝুপলি খায় না, না না। ঝুপলি ভেবলে গিয়ে একবার মুখ তুলে মা বাবার দিকে তাকালো। কেন যে মা তাকে বাহবা দেওয়ার পরই হঠাৎ এমন কঠোর হয়ে গেছে তা সে বুঝতে পারল না, এবং না পেরে ইঁদুরটিকে চেটে পুটে খেয়ে নিল। পুটপুটি তখন অনেক দূরে বসে পিটপিট করে দেখছে। সাহানা বললেন, ঠিকই বলেছেন মুখার্জিদা, কিন্তু কে যে বেশি খানদানি সেটাও স্পষ্ট হয়ে গেল। একজন ইঁদুর খায় আর একজন ছুঁয়েও দেখে না। ঠাট্টার সুরেই বললেন সাহানা, কিন্তু পরে দুই দম্পতি যে যার বাড়িতে একা হলে এ নিয়ে বেশ মনোমালিন্য হলো। প্রতিমা বললেন, আজে বাজে জিনিস
খাবার ঝোঁকটা ঝুপলি তার বাবা অর্থাৎ মুখার্জি সাহেবের থেকে পেয়েছে। তিনি যে অত শুদ্ধতা বাছবিচার মেনে চলেন সে কি এমনি এমনি? আর সাহানা কোন মুখে খানদানের কথা উচ্চারণ করে? পুটপুটিকে ওরা দার্জিলিংয়ে এক ভুটিগার কাছ থেকে কিনেছিল 20 না 25 টাকা দিয়ে। আর ঝুপলি? জগদ্দাস তো বিগত 3 পুরুষের হিসেব দিল ঝুপলির। ঝুপলির ভাই তো রাজ্যপালের ঘরে মানুষ হচ্ছে, আইরিশ টেরিয়ার পাওয়াই যায় না এদেশে। তবে ওদিকে সেনগুপ্তদের বাড়িতে সাহানা বললেন, এমএ বিটি করা যে এত দোষের সেটা এই প্রথম জানলুম। অনিল সেনগুপ্ত বলেন, আরে ছাড়ো তো তোমাদের মেয়েলি কুটকচালি। সাহানা তখন রাগ করে বলেন, ঠেস দেওয়া কথাটা কিন্তু কোনো মেয়ে বলেনি, একজন পুরুষই বলেছেন, এবং তার 70-এর যথেষ্ট উপরে বয়স, 75 তো হবেই। পেডিগ্রি ডগ কিনে অহংকারে একেবারে মটমট করছেন। আরে বাবা, পরামর্শটা কে দিল? কিনে এটা দিল কে? ঝুপলি কিন্তু সেনগুপ্ত পরিবারেও খুব নেটিপেটি। প্রথম ইঁদুরটি মারার পর থেকে সে নিজেদের বাড়িতে তো বটেই, সেনগুপ্তদের বাড়িতেও ইঁদুর মারতে যায়, যদিও আর খায় না। ইঁদুরের স্বাদ আর ভালো লাগেনি। একতলা বাংলো বাড়ি, ইঁদুর ছোচোর উপদ্রব আছেই। উপদ্রব বাড়লে সাহানাই বলেন, ঝুপলিকে ডাকো তো, ইনি তো একটি কমের ঢিপি। এই নিন্দাবাদ শুনে পুটপুটি তার ক্লোকের মধ্যে আরও সে দিয়ে যায়, অন্তত সাহানার তাই ধারণা। কিন্তু লজ্জা পেলে কি হবে? আরাম, ঘুম এ সমস্ত ছাড়বার কোনো লক্ষণই সে দেখায় না। সাহানা বলেন, বেহায়া তো, অপমান হজম করবে তবু গতর নাড়বে না। সেবার পুজোয় বিজয়ার সময় ভারী মজাই হলো। বিজয়া দশমীটাই একমাত্র উপলক্ষ যখন মুখার্জিদের বাড়িতে প্রচুর জনসমাগম হয়। সব বাড়িতেই হয়, মুখার্জিদের বাড়ি একটু বেশি। একাদশী থেকে কালী পুজো পর্যন্ত চলে। তা এই রকম একটা দল সেবার বোধহয় প্রথম আসছে। আশেপাশে জিজ্ঞেস করছে বাড়ির নম্বর বলে। এদিকে পরিকল্পিত পল্লী যেমন হয় একই রকমের রাস্তা, বাড়িগুলো মোটামুটি ধাঁচের। কিছুতেই ঠিকানা খুঁজে পাচ্ছে না দলটি। অবশেষে একটি বালক বলল, ও ঝুপলিদের বাড়ি, ওই তো ডান দিকে গিয়ে বাঁ দিকে ঘুরেই 2 বাড়ি পরে। এরা মুখার্জিদের মাসিমা মেসোমশাই ডাকেন। বাড়ি খুঁজে আসা হলো, খাওয়া দাওয়া আড্ডা সব হলো। শেষে ইতস্তত করে বললেন, মেসোমশাই কি কোনো বাচ্চা পোষ্য টোষ্য নিয়েছেন নাকি? কেন বলো তো? না, ওইদিকে একটি ছোট ছেলে বলল, কি না ঝুপলিদের বাড়ি। ঝুপলি তখন গ্যাট হয়ে তার মায়ের কোলে বসে বসে কুতকুত করে অভ্যাগতদের দেখছে। এত বোকার মতো যে দেখলেই হাসি পাবে। মুখার্জি সাহেব তাকে দেখিয়ে হেসে বললেন, পরশই বটে, এই যে ইনি সেই ঝুপলির ঠাকুরুন, যার নাকি এই বাড়ি। 7 করে নাম রেখেছিলুম ফ্লাওয়ারি নুক। ফ্লাওয়ার্সও মন্দ ফোটায়নি। 3 রঙের জিনিয়া, কলাবতী, রাজ্যের দোপাটি, জবা, লাল, সাদা, গোলাপ। কিন্তু হলে কি হবে, বাড়ি এখন ঝুপলিজ নুক হয়ে গেছে। একেই বলে ফোকটেল, বুঝলে হে প্রকাশ, আর একেই বলে কপাল। এইভাবেই চলছিল ভালোই। বছর বছর ঝুপলির জন্মদিনে পার্টি হয়। সবাই মিলে নানা রকম মুখরোচক খাবার ধ্বংস করতে করতে আড্ডা জমে। কিন্তু একদিন প্রতিমা
অত্যন্ত অসময়ে অস্বাভাবিক বেগে ছুটে গেলেন সাহানার বাড়ি। দুজনে মিলে ফিসফিস করে কি কথা হলো। শেষে সাহানা বললেন, অত ভাবছেন কেন বলুন তো? ওরা জানোয়ার, নিজেদেরটা নিজেরা বুঝবে। ওর জন্যে কি এখন আপনি স্যানিটারি ন্যাপকিনের খোঁজে যাবেন নাকি? কি লজ্জা, কি নোংরা! 5 জনের সামনে! ছি ছি! 5 জন কোথায় পেলেন দিদি? বাড়িতে তো পুরুষ বলতে এক আপনার উনি। মুখার্জিদার সঙ্গে এতদিন ঘর করলেন, সে কি লুকোচুরি খেলে? তোমার যেমন কথা! প্রতিমা মুখার্জির ভাঁজ পড়া মুখ লাল হয়ে গেল। তবে নিজেই তো দেখে শুনে বীজ নিলেন, তখন ভাবেননি যে হবে? না, সত্যি ভাবেননি প্রতিমা। কেন নিয়েছিলেন? কেন স্ত্রী জানোয়ারের প্রতি এই পক্ষপাতিত্ব? কেন কেন? জহর দাস যখন বলল বীজ, কিন্তু তিনি তো আর 5টা দেখতে চাননি, একেই তুলে নিয়েছিলেন। রুমো ঝুমো চুল, পশমের গোল্লার মতো, যেন নীলচে ছাই রঙের ফারকোট পরে আছে। কাশ্মীর থেকে কিনেছিলেন এটা। ছোট্ট ফারকোট, সাদা জুতো, বকলস দেওয়া। বড় হয়েও যখন বিএ পাশ করে MA পড়ছে, সে তখনও অমনি ছোট্ট খাট্ট, মিষ্টি, কোকড়া পিঠ ছাপানো চুল। বুকের ভেতর থেকে ডাকটা পাথর ঠেলে বেরিয়ে পড়ছে বুড়িমা। প্রতিমা প্রাণপণে চাপবার চেষ্টা করেন। মুখ চোখ সে চেষ্টায় একবার লাল, তারপর ফ্যাকাশে হয়ে যায়, যেন পাথর গিলছেন। চোখে অন্ধকার। সাহানা বলেন, কি হলো দিদি? শরীরটা হঠাৎ খারাপ লাগছে নাকি? আর শরীরের বা দোষ কি? যা গরমটা পড়েছে, কথায় বলে ভাদুরে গুমোট। সাহানা ঠান্ডা জল আনেন, কপালে বরফ বুলিয়ে দেন। সামলে উঠে আস্তে আস্তে বাড়ি ফিরে আসেন প্রতিমা। ঘেউ ঘেউ ঘেউ। রাস্তায় কতকগুলো নেড়ি কুত্তা তার পিছু নেয়। দূর দূর। প্রতিমা কোনো মতে বাড়ি ফিরে আসেন। বাড়ির গেটের কাছে এসে নেড়ি কুত্তাগুলো দ্বিগুণ জোরে ডাকতে থাকে, ঘেউ ঘেউ ঘেউ। আমর মোলো যা! উমি বাগান থেকে ঢিল কুড়িয়ে নিয়ে মারে, দূর দূর দূর। যায় না নেড়িগুলো, যদি বা অন্যগুলো যায়, একটা কিছুতেই যায় না। গেরুয়া আর কালো মেশানো রং, বেশ হৃষ্টপুষ্ট। পাত কুড়োনো খেয়েও গেট টপকাবার চেষ্টা করে, ডাকতে থাকে ঘেউ ঘেউ ঘেউ। খাবার ঘরের কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল ঝুপলি। তার ছোট ছোট কানগুলো খাড়া হয়ে ওঠে। সে একবার সাড়া দেয়, কৌ। ঘৌ ঘৌ ঘাউ ওদিক থেকে ভেসে আসে। তড়াক করে লাফিয়ে ওঠে ঝুপলি। কৌ খৌ ঘৌ ঘৌ। সে তীর বেগে গেটের দিকে ছুটে যেতে থাকে। মুখার্জি সাহেবের সমস্ত শরীরের জোর লাগে তাকে কোনো তুলে নিয়ে আবার খাবার ঘরে আনতে, কলার এবং চেন বেঁধে আটকাবার পরও ঝুপলি মেঝেতে গড়াগড়ি দেয়, আকুলি বিকুলি করে এবং ডাকতে থাকে, কৌ কৌ ভৌ। যদিও নেড়িটাকে ততক্ষণে নির্ভীক উমিচা তাড়াতে তাড়াতে পাড়াপার করে দিয়ে এসেছে। মুখার্জি সাহেব জরুরি বৈঠকে বসেন সেনগুপ্তের সঙ্গে। সেনগুপ্ত বলেন, আমার পুটপুটিটা যদি পুং হতো তো কথাই ছিল না। দুটোতে কেমন চমৎকার মিল! আহা, জানোয়ারদের জগতে যদি হোমও থাকতো দাদা। মুখার্জি চুরুটে টান দিয়ে বলেন, না অনিল, কথাটা তুমি লাইটলি নিও না। অনিল সেনগুপ্ত বলেন, আচ্ছা,
রাত্রের দিকে সব চুপচাপ হয়ে গেলে একটা খুব গম্ভীর কুকুরের ডাক শুনি যেন। কোথায় বলুন তো? দাঁড়ান, আমি খোঁজ নিই। 2-4 দিন পরে খোঁজ খবর করে এসে অনিল সেনগুপ্ত বলেন, চলুন দাদা, আপনার সমস্যার সমাধান বোধহয় হয়ে গেল। যশবন্ত কাপুর বলে এক পাঞ্জাবি থাকে ওদিকে, আলসেসিয়ান। আপত্তি নেই তো? আরে বাবা, যাতে খানদানি হলেই হলো। অ্যালসেসিয়ানি হোক আর তোমার ডালমেশিয়ানি হোক। বিকেলের দিকেই ঘটকালি অভিযান শুরু হলো। প্রতিমা যেতে চাননি। যত সব অনাসৃষ্টি কাণ্ড। সাহানা পুটপুটিকে নিয়ে হাওয়া খেতে বেরোবেন। অগত্যা অনিল সেনগুপ্ত একাই মুখার্জিদাকে সঙ্গ দেন। মুখার্জি সাহেবের পাশে পাশে হেঁটে চলে শেকলবন্দি সদ্য রজস্বলা ঝুপলি। যশবন্ত কাপুর সাদরে गेट खुले दें। ए आइए मुखर्जी साहब, आइए सेनगुप्ता साहब, ये तो आपकी कोठी है, बैठिए, आराम कीजिए। लॉनेर माझखाने बेतेर चेयर टेबिल पाता, केता दुरस्त बेयारा एसे लस्सी दिए जाए। बेयारा के निर्देश दें যশবন্ত কাপুর, রোভার को छोड़ दा। সবে 2-3 চুমুক দেয়া হয়েছে লস্যিতে। পশ্চাৎপটে মিসেস কাপুরকেও দেখা যাচ্ছে হাসতে হাসতে। বিপুল ফাদের সালোয়ার কুর্তা পরা সদালাপিনী বেরিয়ে আসছেন। এমন সময় শোনা গেল ঘাউ ঘাউ ঘাউ, অর্থাৎ রোভারকে ছেড়ে দেওয়া হয়েছে। পরক্ষণেই সুপুষ্ট পেশি প্রবাহে বিদ্যুৎ খেলিয়ে দৌড়তে দৌড়তে আসতে লাগলো রোভার। রোভার তো রোভারই, বালি বালি রঙের মাজা শরীরটি, 2 কানের মাঝখানটা কালো, নাক মুখও কালো। ঝকঝকে বলিষ্ঠ অভিজাত মধ্যযুগের বীর যোদ্ধাদের মতো কুকুর রোভার। জামাই করতে হয়তো এই রকম। বাতাসে নাক তুলে যেন কি শুকলো। তারপর ঝড়ের বেগে ঝুপলির দিকে দৌড়ে আসতে লাগলো রোভার, এবং সঙ্গে সঙ্গে মুখার্জি বাবার হাতের শেকল হ্যাচকা টানে খুলে টেবিলের ওপর লস্যির গ্লাস উল্টিয়ে ঝুপলি তার লোমটোম খাড়া করে দিল। ভো দৌড় 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 দৌড়, একেবারে এ গলি পেরিয়ে সে গলি পেরিয়ে সে বাড়ি টপকিয়ে সে ফ্লাওয়ারি নৌকে হাজির। মুখার্জি মার কোলের ভেতরে ঢুকে তবে নিশ্চিন্ত। লনে লস্যির প্লাবন বইছে, 2খানা গ্লাস ভেঙে চৌচির হয়ে গেছে। মুখার্জি সাহেব উঠে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করলেন বারবার। इसमें आपका क्या कसूर है जी? যশবন্ত কাপুর মজা পেয়ে হাসতে লাগলেন। গম্ভীর মুখে বাড়ি ফিরে এলেন মুখার্জি বাবা। সেনগুপ্ত কাকা বাড়ি ফিরতে সাহানা জিজ্ঞেস করলেন, কি হলো? সেনগুপ্ত বলেন, না, রিস্তা নাক্স করে দিলে বেটি বহুত নারাজ। তাই? সাহানা হেসে গড়াগড়ি খেতে লাগলেন সব শুনে। মুখার্জিদের পক্ষে কিন্তু ব্যাপারটা খুব হাসির রইল না। তারা ঝুপলিকে সাধারণত ছেড়ে রাখতেই পছন্দ করেন। খুব ভালো মেজাজের কুকুর, কাউকে বিরক্ত করে না, কামড়ায় না, ঘর দোর নোংরা করে না। গেট বন্ধ আছে, তার চত্বরের মধ্যে যত খুশি ঘুরে বেড়াক না। চেন পড়বে একমাত্র বেড়াতে যাবার সময়ে। ঝুপলি তার এ স্বাধীনতা উপভোগ করে, অপব্যবহার করে না কখনো। মুখার্জি সাহেব বিকেলবেলা তাকে বেড়াতে নিয়ে যাবার সময়ে ডাকাডাকি করেও পেলেন না। আশ্চর্য, ঝুপলি তো বাড়ির মধ্যে নেই। হাতিপাতি খুঁজেও তাকে পাওয়া গেল না। এ বাড়ি ও বাড়ি খোঁজা শেষ করে উদ্বেগে হতাশায়
কালো হয়ে দুজনে বসে আছেন। এমন সময় দেখা গেল ঝুপলি ফিরছে, গেটের ফাঁক দিয়ে গলে এলো, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠে এলো। বাবা কিছু বলছেন না, মা কিছু বলছে না। ঝুপলি ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর দেখা গেল সে তার চেনটা মুখে করে আনছে। বাবার পায়ের কাছে চেনটা রেখে দিয়ে সে চুপটি করে দাঁড়িয়ে রইল। বোকা বোকা কুতকুতে চোখ দুটো বাবার চোখের দিকে চেয়ে স্থির। প্রতিমা ধীরে ধীরে উঠে ভেতরে চলে গেলেন। মুখার্জি সাহেব আর্দ্র গলায় বললেন, ঝুপলি ঝুপলি, নটি গার্ল, তোমাকে চেন পরতে হবে না। এখন চেন পরালে তোমার মা ভীষণ কাঁদবে, কিন্তু আর কখনো অমন একা একা বাইরে যাবে না, যাবে না তো? ঝুপলি তার বেটে লেজটা প্রাণপণে নাড়াতে লাগলো। তারপর লাফিয়ে বাবার কোলে উঠল। কোলের মধ্যে যদ্দূর সম্ভব কুণ্ডলি পাকিয়ে শুয়ে বসে আদর খেতে লাগলো। জোর আলোচনা চলছে বাবার কাকার মধ্যে। অনিল সেনগুপ্ত বললেন, জহর দাসকে কন্ট্যাক্ট করা ছাড়া তো আর উপায় দেখছি না। কেনেল ক্লাবের ব্যাপার স্যাপার আমরা কিছুই জানি না। ওদের শুনেছি অনেক রকম নিয়ম কানুন আছে, গিয়ে শুধু শুধু অপমান হব কেন? তার চাইতে জহরকে কন্ট্যাক্ট করি, কিন্তু জহরের তো আবার ফোন পাচ্ছি না। তা মানুষটাকে দুদিন সময় দে, জহর থাকে। সে কি এখানে? অনিলের গাড়ি গেছে গ্যারেজে, তারও তো 67 কাছে বয়স হলো। ওরকম গুড়ুম দুম করলে সে পারে? ঝুপলে দিব্যি সকালবেলা ব্রেকফাস্ট করলো, 2টোর সময়ে আটার রুটি মাংস, অসময়ের গাজর দিব্যি সব সাঁটালো। 3টে নাগাদ খুব সম্ভব দূরে শোনা গেল সেই আওয়াজ, ঘেউ ঘেউ ঘৌ, ঘেউ ঘেউ ঘেউ। অমনি ভৌ ভৌ সাড়া দিয়েই ঝুপলি ছটফট করতে লাগলো। মুখার্জি সাহেব রকম দেখে তাকে বেঁধে রাখলেন। প্রতিমার চোখে চেয়ে দেখলেন একবার, তারপর বললেন, এভাবে শাস্তি দেওয়া কেন? কথায় বলে যার যেখানে মজে মন। তাই বলে একটা পাড়িয়া ডগ, নেড়ি কুত্তা? গর্জন করে উঠলেন মুখার্জি সাহেব। প্রতিমা কেঁপে উঠলেন। ছোট্ট একটু দুপুর ঘুমের অভ্যেস মুখার্জি সাহেবের। আর্ম চেয়ারে শুয়ে শুয়েই ঘুমন। চটকাটা ভাঙলে মুখ টুক ধোবেন, চান করবেন, পোশাক পরিচ্ছদ পরবেন, তারপর দাঁতে চুরুট কামড়ে চেন হাতে ঝুপলিকে নিয়ে বেরোবেন। বেরোতে গিয়ে দেখলেন চেন ছেঁড়া পড়ে রয়েছে, ঝুপলি নেই। বিকেল কাটলো, সন্ধে হলো, রাত হলো, রাত গড়িয়ে ভোর হলো, ঝুপলি নেই। আর রাতে দুজনে ঘুমোতে পারেননি, পোর্টিকোয় বসে কাটিয়ে দিয়েছেন। ভোরের দিকে চেয়ারে বসে বসেই ঢুলেছেন। পরদিন যখন দুপুর কেটে বিকেল হচ্ছে, আকাশে সাজো সাজো রব পড়ে গেছে, গুড় গুড় করে মেঘ ডাকছে। ভরা বাদর শুরু হলো বলে এমন সময় দেখা গেল ঝুপলি ফিরছে। খোলা গেট দিয়ে ঢুকে এলো। কুতকুতে লোমে ঢাকা চোখ দুটো এদিক ওদিক ঘুরছে, সিঁড়ি দিয়ে উঠে আসছে এবার। মুখার্জি সাহেব গর্জন করে উঠলেন, গেট আউট, গেট আউট আই সে। ঝুপলি ভেবলে গিয়ে তাকালো। তিনি পথ আটকিয়ে দাঁড়ালেন। যেদিক দিয়েই ঝুপলি ঢুকতে যায় তার কেটস পড়া পা জোড়া সেখানেই গিয়ে দেয়ালের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। প্রতিমা পেছন থেকে আর্ত গলায় বললেন, কি করছো, কি করছো? এবার ছেড়ে দাও, অনেক শাস্তি হয়েছে, ওকে ঢুকতে দাও। মুখার্জি সাহেব তীক্ষ্ণ গলায় বললেন, নো।
গর্জমান আকাশের তলা দিয়ে মুখ নিচু করে ঝুপলে চলে গেল। কিছুক্ষণ পরেই আকাশে রোলার গড়িয়ে প্রচণ্ড জোরে বৃষ্টি নামল। জলের প্রবল ছাটে পোর্টিকো ভিজে যাচ্ছে। উঠে যেতে যেতে প্রতিমা কাঁদো কাঁদো গলায় বললেন, দেখো তো কি করলে, এই বৃষ্টিতে কোথায় ভিজে যাব এখন? নিউমোনিয়া না হলেই বাঁচি। মুখার্জি বললেন, কিচ্ছু হবে না, কম চালাক নাকি? সেনগুপ্তদের বাড়ি সে দিয়েছে দেখবে, পুটপুটির সঙ্গে হয়তো খেলা জুড়ে দিয়েছে, তাই বলে এই ভীষণ বৃষ্টির মধ্যে এইভাবে বার করে দেবে? মুখার্জি সাহেব দাঁতে চুরুট কামড়ে বললেন, ওর একটু শিক্ষা হওয়া দরকার। ওই শিক্ষাই দাও জীবনভর, আর কিছু দিও না। কিছু দিতে শিখনি। প্রতিমা দ্রুত বেগে স্বামীর এলাকা থেকে দূরে শোবার ঘরের আশ্রয়ে চলে যেতে থাকলেন। বৃষ্টি থামলে চকচকে ভিজে রাস্তার ওপর টর্চের আলো ফেলতে ফেলতে মুখার্জি সাহেব চললেন সেনগুপ্তর বাড়ি। বেল বাজছে। সাহানা খুললেন। কি ব্যাপার দাদা, আপনি এত রাতে? ঝুপলি আসেনি? কই না তো, বাড়িতে নেই। না, মহাপাত্রদের বাড়ি গেলেন মুখার্জি। ঝুপলি, আমার টেরিয়ারটা এসেছে? কই না। প্রীতমের বাড়ির বেল বাজালেন মুখার্জি। প্রীতম খুলে দিয়েছে। ক্যা হুয়া আঙ্কেল, কুছ গড়বড় তো নহি হুয়া? ঝুপলি ইজ মিসিং। একটু বকাঝকা করেছিলুম। ওহো, প্রীতম বোকার হাসি হাসল। কিধর যায়গি ও? পিট আউস ডগ। কোঠি গিয়ে দেখুন, এসে বসে আছে। কোঠি চলে এলেন মুখার্জি। উমি খুলে দিল। ঝুপলি ফিরেছে রে? না তো দাদু সাহেব, এই দুর্যোগের রাতে কোথায় গেল বলো তো? বাইরের জুতো মোজা ছেড়ে শোবার ঘরে এসে থমকে গেলেন মুখার্জি। প্রতিমা একটা অ্যালবাম বুকে আঁকড়ে মরার মতো চোখ বুজে শুয়ে আছেন। ঠোঁট নড়ছে, বোধহয় জপ করছেন। তারপর দিনও ঝুপলি এলো না, পরদিনও না। কাগজে বিজ্ঞাপন দেয়া হলো লস্ট কলামে। এ 12 ইঞ্চ high bluish grey Irish terrier answering to the pet name of Chupli is missing since 3rd September, etc. একদিন দুদিন করে পুরো 1 মাস হয়ে যাবার পর অবশেষে মুখার্জি সাহেব বুঝতে পারলেন ঝুপলি আর আসবে না, এবং প্রিয় মানুষে আর প্রিয় কুকুরে কোনো কোনো ক্ষেত্রে কোনো তফাতই নেই। ঝুপলি তার সমস্ত আদেশ বেদবাক্য বলে মানতে শিখেছিল। মনোসিলেবিক সব আদেশ। সিট ডাউন তো সিট ডাউন, স্টে পুট তো স্টে পুট, গেট আউট তো গেট আউট। সে এমনটাই বুঝেছে। তার বোকাটে কুতকুতে চোখ, ভোতা কালো নাক আর বেটে খাড়া লোমশ লেজ নিয়ে ঝুপলি এই নিরাত্মীয় পৃথিবীর বুকে হারিয়ে গেছে। পোর্টিকোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতীক্ষা ক্লান্ত মানুষটি শেষে একেবারে ভেঙে পড়েন। ভাঙা গলায় বলতে থাকেন, এই ডিড নট মিন ইট বুড়ি। Oh, Shurima, I never meant it. You just come back and see. মেঘলা আকাশের তলা দিয়ে ফিরছেন সেনগুপ্ত দম্পতি। দুজনেরই মন খারাপ। সাহানা ভারী গলায় স্বামীকে জিজ্ঞেস করেন, ঝুপলিকে আবার কবে থেকে বুড়িমা বলে ডাকা ধরেছেন মুখার্জিদা? অনিল সেনগুপ্ত বিষণ্ণ মুখে বলেন, কি জানি। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন
তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।